আচ্ছা, রাতের বেলা কোনো পরিচিত জায়গা, ধরুন নিজের অফিস বা স্কুল, সেখানে একা থাকলে কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। হ্যাঁ, হয়তো। দিনের বেলায় যে জায়গাটা ভীষণ চেনা, কোলাহলে ভরা, রাতের নিস্তব্ধতায় সেই একই জায়গা কেমন যেন অচেনা হয়ে ওঠে। একদম। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা গল্পটাও ঠিক এই অনুভূতিটা নিয়েই খেলা করে। ঠিক তাই। আর গল্পটার নামটাও খুব সাধারণ, কিন্তু সরাসরি মুদ্রার গভীরে চলে যায়। দরজার ওপারে কে? হ্যাঁ, আমাদের কাছে যে সোর্সগুলো এসছে তার মধ্যে এই ছোট ভৌতিক গল্পটা আমাদের দুজনেরই বেশ নজর কেড়েছে। কারণ এখানে বিশাল কোনো দৈত্য দানব নেই, মানে জটিল কোনো প্লটও নেই। কিচ্ছু নেই। আছে শুধু একটা পুরনো স্কুল, একজন পাহারাদার আর একটা বন্ধ দরজা। একদম। আর আমাদের আজকের মিশন হলো এই সাধারণ উপাদানগুলো ব্যবহার করে লেখক কিভাবে আমাদের শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিলেন সেটা একটু কাটাছেড়া করে দেখা। আচ্ছা। আমরা বোঝার চেষ্টা করব কেন কিছু ভয় আমাদের মনে এত গভীরভাবে গেঁথে যায়। চলুন তাহলে ডুব দেয়া যাক। চলুন। গল্পের শুরুটা যদি দেখি, মানে পরিবেশটা একেবারে যাকে বলে ক্লাসিক একটা ভৌতিক সেটআপ। গ্রামের শেষ মাথায় একটা ভাঙা পুরনো স্কুল বাড়ি। হ্যাঁ। সময় মাঝরাত, প্রায় 2টো বাজে। আর এই পরিবেশের কেন্দ্রে আছে আমাদের মূল চরিত্র সৌমেন। সে ওই স্কুলের রাতের পাহারাদার। কিন্তু তার চরিত্রের সবচেয়ে মজার দিক হলো সে ভূত প্রেতে একদম বিশ্বাস করে না, একেবারে যুক্তিবাদী একজন মানুষ। ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, একটা পুরনো স্কুল বাড়ি কি ভৌতিক গল্পের জন্য একটু বেশি ক্লিশে বা গতানুগতিক হয়ে গেল না? খুব ভালো একটা প্রশ্ন। লেখক এখানে নতুন কি করলেন যা এই পরিচিত পরিবেশকেও এত ভয়ঙ্কর করে তুলেছে? হ্যাঁ, পুরনো স্কুল, হাসপাতাল বা কবরস্থান এগুলো হরর জনরার খুব পরিচিত জায়গা। কিন্তু এই গল্পের শক্তিটা ক্লিশের ব্যবহারের নয়, বরং তাকে ভাঙার মধ্যে। আচ্ছা। লেখক এখানে পরিবেশটাকে শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করেননি, তিনি এটাকে একটা মনস্তাত্ত্বিক ফাঁদ হিসেবে তৈরি করেছেন। মনস্তাত্ত্বিক ফাঁদ? হ্যাঁ, ভাবুন, একটা স্কুল মানে কি? শিশুদের হাসি, হইচই, শেখার জায়গা, এক কথায় প্রাণের প্রতীক। ঠিক। যখন সেই প্রাণের কেন্দ্রস্থল রাতে জনশূন্য, পরিত্যক্ত হয়ে যায়, তখন আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। মনোবিজ্ঞানে এটাকে আনক্যানি বলা হয়। অনক্যানি। অর্থাৎ পরিচিত জিনিস যখন একটু অন্যরকম আচরণ করে, তখন সেটা আমাদের সবচেয়ে বেশি ভয় ধরায়। তার মানে আমাদের চেনা জিনিসগুলোই যখন একটু অচেনা আচরণ করে তখনই আমাদের অস্বস্তি হয়। যেমন ধরুন, মাঝরাতে যদি বাড়ির কোনো পুতুল নিজে নিজে জায়গা বদল করে। ঠিক ধরেছেন। এটা শুধু এই গল্পেই নয়, আমরা বিখ্যাত দ্য শাইনিং সিনেমাতেও দেখি, যেখানে একটা বিশাল জমকালো হোটেল দিনের বেলাতেও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ ওটা অস্বাভাবিক রকমের খালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখানেও সেই কৌশল। আর তার সাথে যোগ হয়েছে সৌমেনের চরিত্র। সে যেহেতু যুক্তিবাদী, তাই সে আসলে আমাদের, পাঠকের প্রতিনিধি। আচ্ছা, আমরা যারা পড়ছি। হ্যাঁ, আমরাও তো প্রথমে ভূতে বিশ্বাস করতে চাই না। তাই গল্পে যখন সৌমেনের যুক্তির দেওয়াল ভাঙতে শুরু করে, তখন আমাদের নিজেদের সুরক্ষার দেওয়ালটাও ভেঙে পড়ে। আর সেই দেওয়ালে প্রথম আঘাতটা আসে একটা কিংবদন্তির হাত ধরে। গল্পে বলা আছে, অনেক বছর আগে স্কুলের টয়লেটে নাকি এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছিল। সেই থেকে রাতে স্কুলের শিশুর হাসির শব্দ শোনা যায় বলে একটা গুজব চালু আছে। একদম। এই গুজবটা শুরুতেই সৌমেনের যুক্তির সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে দেয়। ঠিক। গল্পটা শুরুই হচ্ছে একটা লড়াই দিয়ে, যুক্তি বনাম লোককথা। সৌমেন এই লোককথাকে পাত্তা দেয় না, আর এখানেই গল্পকার আমাদের জন্য ফাঁদটা পাতেন। আর সেই ফাঁদে পা দেওয়ার প্রথম ধাপটা ছিল একটা শব্দ। মাঝরাতে যখন সব নিস্তব্ধ, হঠাৎ করে স্কুলের সেই পুরনো লোহার ঘণ্টাটা বেজে ওঠে, টিং টিং টিং। উফ! এই শব্দটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এটা তো কোনো ভৌতিক শব্দ নয়, এটা স্কুল ছুটির পরিচিত শব্দ। এখানেই তো মজাটা। একটা নিরাপদ, আনন্দের শব্দকে যখন ভুল সময়ে ভুল পরিবেশে ব্যবহার করা হয়, তখন তার অর্থ পুরোপুরি পাল্টে যায়। আচ্ছা। এটা অনেকটা জন্মদিনের আনন্দের গান যদি কেউ শেষকৃত্যানুষ্ঠানে গাইতে শুরু করে, তার মতো শোনায়। হ্যাঁ, ঠিক। সৌমেন টর্চ নিয়ে বেরিয়ে এসে যখন কিছুই দেখতে পায় না, তখন তার মনে ভয় নয়, বরং একটা বিরক্তি আর খটকা তৈরি হয়। সে যুক্তি দিয়ে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। হয়তো হাওয়া বা অন্য কিছু। হ্যাঁ, কিন্তু তার অবচেতন মনে সন্দেহের প্রথম বীজটা পোতা হয়ে যায়। এই খটকাটা আরও গভীরে যায় যখন দ্বিতীয় ঘটনাটা ঘটে। সৌমেন করিডোরে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পেছন থেকে একটা বাচ্চার খিলখিল হাসির আওয়াজ ভেসে আসে। আর তার সাথে একটা লাইন,
যা আমার মতে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর লাইনগুলোর একটা। দিদা বলেছে, আমি আজ স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চার এত সাধারণ নিষ্পাপ আবদার যে এতটা ভয়ের হতে পারে, এটা পড়ার আগে ভাবিনি। শিশুটির ওই সাধারণ কথাটা, দিদা বলেছে আমি আজ স্কুলে যাব, কেন? কারণ এটা আমাদের প্রত্যাশাকে পুরোপুরি উল্টে দেয়। ভৌতিক গল্পে শিশুর ব্যবহার একটা খুব শক্তিশালী কৌশল। শার্লি জ্যাকসনের গল্প থেকে শুরু করে জাপানি হরর ফিল্ম দ্য গ্রাজ পর্যন্ত আমরা দেখেছি। হ্যাঁ। যা কিছু পবিত্র বা নিষ্পাপ হওয়ার কথা, তার মধ্যে অস্বাভাবিক কিছু খুঁজে পেলে আমাদের ভয়টা বহুগুণ বেড়ে যায়, কারণ এটা আমাদের নিরাপত্তার ধারণাকে আক্রমণ করে। আচ্ছা। একটা শিশু সাহায্য চাইতে পারে, কাঁদতে পারে, কিন্তু মাঝরাতে পরিত্যক্ত স্কুলে সে ক্লাস করতে চাইবে কেন? এই অযৌক্তিকতাই ভয় তৈরি করে। ঠিক। এই পর্যন্ত যা ঘটছিল তা ছিল মূলত শব্দকেন্দ্রিক, মানে সৌমেন চাইলে এগুলোকে হ্যাঁ। ভামনের ভুল বা হাওয়ার শব্দ বলে উড়িয়ে দিতে পারত। ঠিক। কিন্তু এরপর যা হলো তা আর উড়িয়ে দেওয়ার মতো ছিল না। সৌমেনের টর্চের আলোটা যেই মুহূর্তে টয়লেটের দিকে পড়ল, অমনি সেই বন্ধ দরজাটা কিচকিচ শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ও। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সৌমেন ঘুরে দাঁড়াতেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। এই মুহূর্তটা পড়ে আমি একটু থামতে বাধ্য হয়েছিলাম। কারণ এখানেই গল্পটা মানসিক ভয় থেকে একটা শারীরিক পরিসরে প্রবেশ করে। একটা বন্ধ দরজা সবসময় অজানার প্রতীক। ঠিক, এর ওপরে কি আছে সেই কল্পনা আমাদের মনে সবচেয়ে বড় ভয় তৈরি করে। এখন ভয়টা আর পুরো স্কুলে ছড়িয়ে নেই, ভয়টা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত, ওই দরজার ওপারে। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সৌমেন শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আটকা পড়ে যায়। এখন সে আর শিকারী নয় যে রহস্যের উৎস খুঁজছে, এখন সে নিজেই শিকারে পরিণত হয়েছে। আর সেই শিকারের সাথে খেলাটা শুরু হয় দরজার ভেতর থেকে। প্রথমে 3 বার টোকা দেওয়ার শব্দ, টোকা, টোকা, টোকা। উফ। এই 3 বার টোকা দেওয়ার ব্যাপারটা কেন যেন খুব নির্দিষ্ট শোনায়, তাই না? যেন কোনো নিয়ম মেনে করা হচ্ছে। হ্যাঁ, এটা ভয়কে একটা নিয়ম বা রিচুয়ালের চেহারা দেয়, যা তাকে আরও বেশি অস্বস্তিকর করে তোলে। তারপর এরপরই আসে সেই কণ্ঠস্বর। প্রথমে একটা বাচ্চার আরতি, দরজা খুলে দাও, আমি বেরোবো। সৌমেনের মনে হয়তো এক মুহূর্তের জন্য দয়া বা দ্বিধা কাজ করেছিল, হতে পারে। কিন্তু তারপরেই ঘটে সেই ভয়ঙ্কর রূপান্তর। গলার আওয়াজটা পাল্টে গেল। শিশুর কণ্ঠটা ধীরে ধীরে মোটা, কর্কশ আর ভয়ঙ্কর হয়ে উঠল। আরতিটা পরিণত হলো হুমকিতে, আমি বেরোবো, তুমি তো আমাকে আটকে রাখলে, এখন আমিও তোমাকে আটকে রাখবো। গায়ে কাটা দেওয়ার মতো। এই লাইনটা তো আসলেই গায়ে কাটা দেওয়ার মতো। এটা একটা অসাধারণ ডায়লগ, কারণ এখানে ক্ষমতার সমীকরণটা পুরোপুরি উল্টে যাচ্ছে। কিভাবে? যে সত্তাটি নিজেকে অসহায়, আটকে পড়া শিশু হিসেবে দেখাচ্ছিল, সে এখন তার আসল প্রেডিটরি রূপটা প্রকাশ করছে। আর আটকে রাখার ধারণাটাও এখানে দ্বিমুখী। আচ্ছা। একদিকে মনে হচ্ছে ভৌতিক সত্তাটি টয়লেটের ভেতরে আটকে আছে, অন্যদিকে সে এখন সৌমেনকে তার ভয়ের জগতে, তার মানসিক কারাগারে আটকে রাখতে চাইছে। এটা একটা মানসিক চেকমেট। এই মানসিক চাপ যখন চরমে, তখনই গল্পে প্রথমবারের মতো কোনো দৃশ্যমান প্রমাণ আসে। হ্যাঁ, দরজার নিচ দিয়ে চুইয়ে বেরিয়ে আসতে থাকে রক্তের একটা সরু ধারা, আর সেই রক্তটা মেঝেতে ছোট ছোট পায়ের ছাপের মতো আকার নিচ্ছে। উফ, ভয়ঙ্কর। আমি যখন পড়ছিলাম যে দরজার নিচ দিয়ে রক্তের ধারা বেরিয়ে আসছে, আমার নিজেরই গা ছমছম করে উঠেছিল। এতক্ষণ যা ছিল মানসিক ভয়, সেটা হঠাৎ করে বাস্তব হয়ে গেল। ঠিক তাই, রক্ত এখানে শুধু ভয়ের প্রতীক নয়, এটা আসলে সৌমেনের যুক্তির জগতের কফিনের শেষ পেরেক। মানে? এতক্ষণ যা ছিল শব্দ, অনুভূতি বা মনের ভুল, তা এবার একটা বাস্তব শারীরিক রূপ পেল। একজন যুক্তিবাদী মানুষের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কিচ্ছু হতে পারে না। তার এতদিনের বিশ্বাস, তার বাস্তবতার ধারণা, সবকিছু ওই রক্তের ধারার সামনে ভেঙে চুরমার হয়ে গেল। এরপর তো সৌমেনের পক্ষে আর সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। সে মরিয়া হয়ে দরজা ভেঙে বাইরে পালিয়ে যায়। কিন্তু গল্পটা তো ওখানে শেষ হয় না। না, এখানে শেষ হলে হয়তো সাধারণ একটা ভৌতিক গল্প হয়েই থেকে যেত। মাঠে এসে হাঁপাতে হাঁপাতে সে যা দেখে তা হলো গল্পের সবচেয়ে শীতল দৃশ্য। কোনটা? টয়লেটের দরজার সামনে লম্বা চুল আর সাদা পোশাক পরা এক কিশোরী মেয়ের ছায়া দাঁড়িয়ে, যার মুখে একটা হালকা হাসি। আর তার শেষ কথাগুলো? হ্যাঁ, মেয়েটা খুব শান্তভাবে বলে, আজকে ক্লাস শেষ হয়নি, কালও আসবে, তুমি
আমি প্রতিদিন। এই লাইনটার মানে কি? এই লাইনটা ভয়কে একটা অনন্ত চক্রে পরিণত করে। ক্লাস শেষ হয়নি মানে হলো এই আতঙ্কটা কোনো একবারের ঘটনা নয়, এটা একটা পাঠ যা চলতেই থাকবে। ও আচ্ছা। সৌমেন এই চক্র থেকে মুক্তি পায়নি, বরং সে এই ভয়ঙ্কর ক্লাসের একজন স্থায়ী ছাত্র হয়ে গেছে। ভয়টা আর ওই রাতের জন্য সীমাবদ্ধ থাকছে না, এটা তার জীবনের অংশ হয়ে যাচ্ছে। স্টিফেন কিং প্রায়ই তার লেখায় এই কৌশল ব্যবহার করেন, যেখানে ভয়টা শেষ হয় না বরং একটা অমীমাংসিত অবস্থায় থেকে যায়, যা পাঠককে আরও বেশি অস্বস্তিতে ফেলে। আর এই চিরস্থায়ী আতঙ্কের প্রভাব আমরা দেখি গল্পের একেবারে শেষে। পরদিন সকালে লোকেরা সৌমেনকে মাঠের মাঝখানে ফ্যাকাশে মুখে বসে থাকতে দেখে। হ্যাঁ, সে ঘোরের মধ্যে একটাই কথা বারবার বলছিল, ও দরজার ওপারে আছে, ও এখনো আমাকে ডাকছে। এরপর সে আর কোনোদিনও কথা বলেনি। এটাই তো সবচেয়ে ট্র্যাজিক। সত্যি বলতে গল্পের ভূতের চেয়ে আমার কাছে সৌমেনের এই পরিণতিটা বেশি ভয়ঙ্কর লেগেছে। আর এখানেই আমরা গল্পের মূল ট্র্যাজেডিতে পৌঁছাই। এই যে একজন যুক্তিবাদী মানুষ চিরদিনের জন্য কথা বলা বন্ধ করে দিল, এটা কি শুধু ভূতের ভয়ে, নাকি নিজের যুক্তির জগৎটা ভেঙে যাওয়ার আঘাতে? এটাই তো প্রশ্ন। এটাই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন। সৌমেনের নীরবতা তার সেই অভ্যন্তরীণ ধ্বংসের প্রতীক। ভয়টা তাকে বাইরে থেকে যতটা না আক্রমণ করেছে, তার চেয়ে বেশি করেছে ভেতর থেকে। তার মানে তার বাস্তবতার বোধটাই নষ্ট হয়ে গেছে, চিরতরে নষ্ট হয়ে গেছে। তার মানে আসল ভয়টা কোনো অলৌকিক সত্তা নয়, বরং আমাদের নিজেদের বিশ্বাস আর যুক্তির ভিতটা নড়ে যাওয়া। আমার তো তাই মনে হয়। মনস্তাত্ত্বিক হরণের মূল ভিত্তিই তো এটা। ভয়টা হলো সেই মুহূর্তটা যখন আমরা বুঝতে পারি যে জগৎটাকে আমরা যেভাবে চিনি সেটা হয়তো সত্যি নয়। আচ্ছা। সৌমেনের জন্য সেই উপলব্ধিটা এতটাই মারাত্মক ছিল যে তার মস্তিষ্ক নিজেকে রক্ষা করার জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সে আর কথা বলেনি, কারণ তার বলার মতো কোনো জগতই আর অবশিষ্ট ছিল না। আর এই ব্যক্তিগত ট্র্যাজেডিটাকে একটা স্থায়ী কিংবদন্তিতে পরিণত করে গল্পের শেষ লাইনটা কোনটা? আজও রাতে নাকি সেই টয়লেটের দরজায় ঠিক 3 বার টোকার শব্দ শোনা যায়। এই লাইনটা গল্পটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে একটা স্থানীয় লোককথায় পরিণত করে, যা হয়তো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। একদম। এটা ভয়কে একটা নির্দিষ্ট স্থান এবং সময়ের বাইরে নিয়ে গিয়ে সর্বজনীন করে তোলে। ওই স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় হয়তো নতুন প্রজন্মের বাচ্চারাও ওই গল্পটা মনে করে ভয় পাবে। তাহলে সবটা মিলিয়ে যদি দেখি, এই গল্পটা আমাদের শেখায় যে ভয় দেখানোর জন্য সবসময় জটিল প্লট বা ভয়ঙ্কর চেহারার প্রয়োজন হয় না। একদম না। একটা পরিচিত পরিবেশকে একটু অচেনা করে দিয়ে, কিছু সাধারণ শব্দকে ভুল সময়ে ব্যবহার করে, আর একটা বন্ধ দরজার আড়ালের রহস্যকে পুঁজি করেই মানুষের মনের গভীরতম ভয়কে জাগিয়ে তোলা সম্ভব। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। বলুন, এই গল্পের সবচেয়ে ভয়ের উপাদান কোনটি? টয়লেটের দরজার আড়ালের সেই অদৃশ্য সত্তা, নাকি একজন যুক্তিবাদী মানুষের চিরতরে তার যুক্তির জগৎ এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলা? আমাদের ভয়গুলো কি আসলেই বাইরের জগৎ থেকে আসে, নাকি সেগুলো আমাদের মনের ভেতরেই তৈরি হয়, যা একটা বন্ধ দরজার মতো শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে নিজেকে প্রকাশ করার জন্য?